হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। বর্তমানে যারা ক্লাস 9 কিংবা ক্লাস 10 এ পড়তেছো, তোমাদের কাছে হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের আন্ত স্কুল পরীক্ষা বলো কিংবা বোর্ড পরীক্ষা, বীজগাণিতিক রাশি থেকে একটা সিকিউ কিন্তু ভাই আসবেই। বাট বীজগাণিতিক রাশি যখন শুনি তখন আমাদের এই অধ্যায়টা খুব বেশি কঠিন মনে হয়। বিশেষ করে যারা ক্লাস 9 এ পড়তেছ, তাদের কাছে এই অধ্যায়টা হচ্ছে অনেক বেশি কনফিউশনের। কোন অধ্যায়, কোন পার্ট থেকে শুরু করবা, কতটুকু পর্যন্ত পড়বা, কিভাবে পড়বা, এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাথায় হচ্ছে কনফিউশন তৈরি হয়। বাট আজকের পর থেকে আর কোনো কনফিউশন নয়। এই চ্যানেলে বীজগাণিতিক রাশি নিয়ে বেশ কয়েকটা বেসিক ক্লাস আসবে, দেন হচ্ছে একটা টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাস আসবে, এরপরে লাস্ট হচ্ছে সিকিউ ক্লাস। প্রত্যেকটা ক্লাস যদি ধারাবাহিকভাবে দেখে যাও, তাহলে গ্যারান্টেড এই অধ্যায়ে 0% কনফিউশন তোমার মাথায় থাকবে না। যে কোনো ধরনের সিকিউ এবং এমসিকিউ ইনশাল্লাহ সলভ করতে পারবা। সো আজকে আমাদের অধ্যায়টা হচ্ছে কি ভাইয়া? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির আবিষ্কারককে তোমরা সবাই জানো, আল-খাওয়ারিজমি। বীজগাণিতিক রাশিটা আসলে কি? বীজগাণিতিক রাশিটা বোঝার আগে একটু দেখো, বাংলায় যদি একটা সেন্টেন্স লিখি, আমি ভাত খাই, এটার ইংরেজি কি হবে? আই ইট রাইস। হায়ার ম্যাথের ক্লাসে বাংলা ইংরেজি বুঝাইতে আসছেন? একটু দেখো। আচ্ছা, কি বললাম? আমি ভাত খাই, আই ইট রাইস। এই যে এখানে দেখো, আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, এখানে আবার আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড। তাহলে আমরা এটাকে কেমনে বলতে পারি? এই যে শব্দটা তৈরি হয়েছে আবার কি দিয়ে? এই যে অক্ষর দিয়ে বা বর্ণ দিয়ে, এখানে লেটার দিয়ে বা অ্যালফাবেট দিয়ে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এক বা একাধিক বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়, আবার এক বা একাধিক শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, একাধিক বাক্য দ্বারা আবার প্যারাগ্রাফ, সরি, ওই রচনা তৈরি হয়। ঠিক আছে? আবার ইংলিশে একই কথা, এক বা একাধিক লেটার বা অ্যালফাবেট দিয়ে কি তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয়। আবার একাধিক ওয়ার্ড দ্বারা একটা সেন্টেন্স তৈরি হয়, একাধিক সেন্টেন্স দ্বারা আবার একটা প্যারাগ্রাফ তৈরি হয়। ঠিক গণিতের জিনিসটা হচ্ছে একই রকম। একটু করে খেয়াল করেন, আমি যদি একটা বীজগাণিতিক রাশি লিখি, 3s³ মাইনাস 4s² প্লাস 5x-3, এই যে এটাকেই বলা হয় একটা বীজগাণিতিক রাশি। কি বলা হয়? একটা বীজগাণিতিক রাশি। অর্থাৎ একাধিক পদ, একাধিক পদের সমষ্টি হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি। তাহলে দেখেন এখানে পদ কয়টা? পদ কয়টা? এই যে এই একটা পদ, দুইটা, তিনটা। তাহলে এগুলো হচ্ছে এক একটা পদ। পদগুলা তৈরি হয়েছে আবার কি দ্বারা? এই যে এটা হচ্ছে আবার চলক, এটা হচ্ছে ভাইয়া, সরি, এটা হচ্ছে সহক, এটা হচ্ছে চলক, এটা হচ্ছে গাত বা মাত্রা। কতটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে বীজগাণিতিক রাশিটা আমরা কি বলতে পারি? যখন এক বা একাধিক পদের সমষ্টি, আবার পদের মধ্যে আছে কি? চলক, সহগ, এইগুলা সমষ্টি হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। তাহলে এই বীজগাণিতিক রাশির মধ্যে পদ হচ্ছে কোনটা? এই যে চলক, সহগ এবং পাওয়ার। চলক, সহগ এবং পাওয়ার, এই জিনিসটা মিলে হচ্ছে একটা কি ভাইয়া? পদ। আমরা বাংলার মধ্যে যখন দেখেছি আমি ভাত খাই, এখানে কয়টা শব্দ আছে? তুমি বলবা যে এখানে 3টা শব্দ। আমি ভাত খাই বলে কেমনে বুঝলা? এই যে আমি আলাদা একটা শব্দ, মাঝখানে স্পেস আছে, তারপরে ভাত, তারপরে খাই, মাঝখানে স্পেস আছে। তাহলে আমি স্পেস দেখে বুঝতে পারছি যে এখানে 3টা শব্দ। তাহলে এই যে গণিতের মধ্যে এই বীজগাণিতিক রাশিটাকে, এই বীজগাণিতিক রাশির মধ্যে কয়টা পদ আছে এটা কেমনে বুঝবা? এখানে তো কোনো স্পেস নাই। তাহলে বীজগাণিতিক রাশির মধ্যে পদ কয়টা আছে এটা বুঝতে হলে আমাদেরকে প্লাস এবং মাইনাসের দিকে তাকাইতে হবে, গুণ এবং ভাগ না, কেবলমাত্র যোগ এবং বিয়োগ। এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা পদ, এই যে মাঝখানে কি সাইন আছে? মাইনাস সাইন। এতটুকু পর্যন্ত আরেকটা পদ, কি সাইন আছে?
প্লাস সাইন, এতটুকু পর্যন্ত হচ্ছে আরেকটা পদ, এতটুকু পর্যন্ত হচ্ছে আরেকটা পদ। ক্লিয়ার? পদটা বুঝতে পারছো কিনা? এই যে আমাদের আজকে বেসিকের টপিকস এর মধ্যে প্রথম হচ্ছে কি পদ, পদটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে চলকটা কি? এই বীজগাণিতিক রাশিটার মধ্যে চলক কোনটা বলো তো? এই যে এক্স হচ্ছে কি চলক, 3x কিউ, এক্সটা হচ্ছে আমার কি চলক। তাইলে চলক কাকে বলে? যার মানটা নির্দিষ্ট নয়। এখানে দেখো তো এক্স হচ্ছে একটা প্রতীক, এই প্রতীকটার মানটা কি নির্দিষ্ট? তোমরা অনেক অঙ্কে দেখবা এক্স এর মানটা 4, অনেক সময় 3, অনেক সময় 2। তাহলে এই যে এক্স এর মানটা কিন্তু কোনো নির্দিষ্ট মান নয়। তাহলে যেই প্রতীকটার কোনো নির্দিষ্ট মান নাই এবং যেটা বীজগাণিতিক রাশির পদে ব্যবহৃত হয়, ওটাকে আমরা কি বলতে পারি? চলক বলতে পারি। তাহলে চলকটা বুঝতে পারছো? বিশেষ করে ইংরেজি অ্যালফাবেটের শেষের এক্স ওয়াই জেড কে আমরা চলক হিসেবে দেখি। ঠিক আছে? আচ্ছা, চলক গেল। এরপর হচ্ছে সহগটা কি? সহগটা কি? চলকের পাশে যেটা গুণ আকারে সংখ্যা থাকে এবং এটার মান হচ্ছে আবার নির্দিষ্ট, এটার মান হচ্ছে আবার কি নির্দিষ্ট, এটাকে বিশেষ করে ধ্রুবক বলা হয়। কি বলা হয়? ধ্রুবক। অর্থাৎ বীজগাণিতিক রাশির মধ্যে যার মানটা নির্দিষ্ট নয় সেই প্রতীকটাকে আমরা কি বলতেছি? চলক বলতেছি। আর যার মানটা হচ্ছে নির্দিষ্ট তাকে আমরা ধ্রুবক বলতেছি। যেমন দেখো এখানে 3, 3 মান নির্দিষ্ট। 3 মান কি তুমি 4 বলতে পারবা, 5 বলতে পারবা? 3 এটা নির্দিষ্ট। 10 টাকার একটা নোট দিয়ে কি 15 টাকার জিনিস নিয়ে আসতে পারবা? কখনো না, কারণ এই মানটা হচ্ছে তোমার কাছে নির্দিষ্ট। তাহলে এখানে 3টা হচ্ছে কি সহগ, কারণ তার মানটা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, তাহলে পদ, চলক এবং ধ্রুবক, এই তিনটা জিনিস ক্লিয়ার। তাহলে ধ্রুবক কাকে বলতেছি? যার মানটা নির্দিষ্ট তাকে আমরা ধ্রুবক বলতেছি। ওকে, আরেকটা জিনিস দেখে গেল, এটা হচ্ছে এই যে উপরে উপরে একটা সংখ্যা থাকে না, এই সংখ্যাটাকে কি বলা হয়? পাওয়ার। কি বলা হয়? পাওয়ার বলা হয়। তোমরা এগুলো পড়ছো, পাওয়ার, ঘাত বলা হয়, কিংবা মাত্রা বলা হয়। ঠিক আছে? পাওয়ার বলা হয়, ঘাত বলা হয়, মাত্রা বলা হয়, এটাকে ইন্ডেক্সও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল? তাহলে এই বীজগাণিতিক রাশিটার মধ্যে আমি কি কি দেখলাম দেখো তো একটু। 3 সহগ, এক্স চলক, উপরে 3টা হচ্ছে কি পাওয়ার বা মাত্রা বা ঘাত। ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়, তোমরা যদি বীজগাণিতিক রাশি চিনে থাকো, তাইলে আমরা আজকে আলোচনা করব বিশেষ করে বহুপদী নিয়ে। বহুপদী শব্দটা মানে কি? এই শব্দের মধ্যেই তার আনসারটা আছে নাকি? বহুপদ তার মানে হচ্ছে এখানে একাধিক পদ থাকবে, তাই না? কিন্তু বহুপদীর সংখ্যা হচ্ছে এক বা একাধিক পদ, এক বা একাধিক পদ। অর্থাৎ একটা মাত্র পদের সমন্বয়ে যদি বীজগাণিতিক রাশি হয় আমরা এটাকেও বহুপদী বলতে পারি। কেন? আচ্ছা, এই যে দেখো 4x² - 3x+4, এটাকে আমরা বহুপদী বলতে পারি। বলে কেন? এই যে এখানে একাধিক পদ আছে, দেখো 1টা 2টা 3টা পদ আছে, এটাকে আমরা বহুপদী বলতে পারি। বাট যখন আমি বলবো যে 5x এটা একটা বহুপদী কিনা, অবভিয়াসলি এটা একটা বহুপদী। কেন? কারণ এই যে দেখো 5x-টাকে আমরা চাইলে অনেকগুলা পদে বিভক্ত করতে পারি। যেমন 5x-টাকে যদি আমি ভাঙতে চাই 3x + 2x, এই যে, তাহলে যোগ করলে কত হয়? 5x না? এই 5x-টাকে আমরা এখন 2টা পদে বিভক্ত করলাম। এটাকে আমরা চাইলে 3টা পদে বিভক্ত করতে পারি। 3x + x + x, কয়টা পদ হয়ে গেল? 1টা 2টা 3টা। তাহলে একটা মাত্র পদকে আমি বহুপদীতে রূপান্তর করতে পারি। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা কি বহুপদী। এটাকে আমরা চাইলে 4টা পদে বিভক্ত করতে পারি, চাইলে 5টা 6টা, আমার যত ইচ্ছা পদে বিভক্ত করার ইচ্ছা আমি করতে পারি। সো এই জন্য আমরা বলতেছি কি এক বা একাধিক পদ বহুপদী হইতে পারে। এই বহুপদীটাকে আমরা চেনার জন্য বা প্রকাশ করার জন্য CXP ব্যবহার করি। কি ব্যবহার করি? CXP। এই জিনিসটা কি? তাহলে আমরা একটু আগে পড়ছিলাম যে 4x³
ঠিক আছে, এটা একটা কি বহুপদী। তাহলে বহুপদীটাকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয় বললাম, সি এক্স পি ব্যবহার করা হয়। তাহলে দেখেন এখানে সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে ভাই আমার সহগ, সিটা হচ্ছে কি সহগ বা ধ্রুবক, এক্সটা হচ্ছে আমার চলক, আর পিটা হচ্ছে আমার ঘাত কিংবা মাত্রা। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? তাহলে এই যে সহগ থাকবে, সাথে চলক থাকবে, চলকের মাথার উপরে আবার ঘাত কিংবা মাত্রা থাকবে। তাইলে এই লেবাসওয়ালা কোনো পদ যদি আপনি দেখতে পান আপনার বীজগাণিতিক রাশির মধ্যে, তাহলে আপনি তাকে চোখ বন্ধ করে বলবেন যে এটা বহুপদী। আচ্ছা, এবার আসেন, যেমন 4x³ 4টা হচ্ছে কি সহগ, এক্সটা হচ্ছে কি চলক, 3টা হচ্ছে কি ঘাত বা মাত্রা। তাহলে এটা এই লেবাসটা ধারণ করলো না, তার মানে আমি এটা অনায়াসেই বলতে পারি বহুপদী। 9x², এটা কি বলতে পারি, বহুপদী বলতে পারি। কিন্তু এই যে 3x, এটা বহুপদী হবে কিনা? আপনি একটু আগেই তো বললেন যে 4s² - 3x + 4, এখানে 4s² হচ্ছে একটা বহুপদী, 3x হচ্ছে একটা বহুপদী। তাহলে এই যে এবার আনসার দেন, 3x এটা বহুপদী হবে কিনা? এটা কি এই লেবাসটা ধারণ করলো? আমরা এখানে চলক দেখতে পাচ্ছি, সহগ দেখতে পাচ্ছি, কিন্তু এক্স এর উপরে মানে চলকের উপরে কোনো ঘাত কি আছে? তার মানে এটা কি বহুপদী নয়? এটা অবশ্যই বহুপদী, কারণ আমরা জানি চলকের উপরে যদি কোনো ঘাত কিংবা মাত্রা না থাকে তাহলে এখানে মনে মনে এক ধরে নিতে হয়। মনে মনে কত ধরতে হয়? এক্স। এই যে দেখেন এবার 3x, এটা একটা বহুপদী হইল কিনা? ঠিক আছে, তাহলে 4s² এটা যেরকম বহুপদী, 3x হচ্ছে এটাও বহুপদী। কিন্তু এখন যদি আপনাকে বলি 3x⁻², এটা বহুপদী কিনা? তাহলে এটা বহুপদী হবে না। কেন বহুপদী হবে না? আচ্ছা, তাহলে বহুপদী হইতে গেলে কিরকম হইতে হবে? লেবাসটা কিরকম হইতে হবে? পোশাকটা হইতে হবে CX⁻P আকারের। এই পোশাক যদি কোনো পদ ধারণ করে তাইলে আমি বলবো এটা বহুপদী। তাহলে বহুপদী হবে না কখন? আচ্ছা, বহুপদী হবে না যদি আমার পাওয়ারের মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা থাকে। অর্থাৎ আমার এই পাওয়ারটা হইতে হবে, অঋণাত্মক। কি হইতে হবে? অঋণাত্মক হইতে হবে। তারপর হইতে হবে পূর্ণ সংখ্যা। কি হইতে হবে? পূর্ণ সংখ্যা। পাওয়ারটা অঋণাত্মক হইতে হবে, মানে ঋণাত্মক হইতে পারবে না। পূর্ণ সংখ্যা হইতে হবে, মানে দশমিক বা ভগ্নাংশ হইতে পারবে না। ক্লিয়ার? কনসেপ্টটা মাথায় ঢুকান। কখন বহুপদী হবে বললাম? বহুপদী তখনই হবে যখন চলক থাকবে, সহগ থাকবে, পাওয়ার থাকবে। কিন্তু কখন হবে না? হবে না হচ্ছে যখন ঋণাত্মক থাকবে। এটা অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা হতে হবে, মানের বিপরীতটা হচ্ছে হবে না। মানে যদি এটা ঋণাত্মক থাকে পাওয়ারটা, তাহলে আমরা বলবো এটা বহুপদী নয়। যদি এটা পূর্ণ সংখ্যা না থেকে দশমিক সংখ্যা থাকে, 4.2, 0.5, হাফ থাকে কিংবা ভগ্নাংশ থাকে 3/2, 4/3, তাহলে তুমি বলবা যে ভাইয়া এটা হচ্ছে কি নয়, বহুপদী নয়। কনসেপ্টটা ক্লিয়ার? আবারও বলছি, বহুপদী হবে না কখন? যখন হচ্ছে আমার ঘাতের মধ্যে বা মাত্রার মধ্যে মাইনাস থাকবে, ঋণাত্মক হবে, অথবা এটা দশমিক হবে, পূর্ণ সংখ্যা হবে না, তখন এটা বহুপদী হবে না। যেমন 2x-2, এটা বহুপদী কিনা? নট, বহুপদী নয়। 3x⁻½ বহুপদী হবে কিনা? হবে না, কারণ এখানে এটা মাইনাস না হলেও পূর্ণ সংখ্যা হয় নাই। তাইলে এই যে 0, 1, 2, 3, 4, -1, -2, -3, -4, এই যে ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না, ধনাত্মক সংখ্যা হইতে হবে। কোথায়? পাওয়ারে 3s², এরকম ধনাত্মক সংখ্যা হইতে হবে, তাহলে এটা কি হবে? আমার বহুপদী হবে। আর পূর্ণ সংখ্যা হইতে হবে, এই যে 1, 2, 3 এগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 0.5, 0.3, হাফ,
3/2 এই সংখ্যাগুলা হইতে পারবে না। কতটা ক্লিয়ার? আপনার এই পদ, চলক, ধ্রুবক, বহুপদী কোনগুলা, এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউতে। সো এই কনসেপ্টটা একটু মাথায় খুব ভালোভাবে ঢোকান। যদি না বুঝে থাকেন ভিডিওটা একটু করে পিছনের দিকে টেনে আবার দেখেন, ঠিক আছে? ওকে, তাইলে আমাদের বহুপদী শেষ। আশা করি আমরা বহুপদী চিনব। এক চলক বিশিষ্ট বহুপদী, দ্বিচলক বিশিষ্ট বহুপদী, ত্রিচলক বিশিষ্ট বহুপদী নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইগুলা। তাইলে আমরা পদ, চলক, ধ্রুবক চিনি, আমরা বহুপদী চিনি। বহুপদীর মাত্রা কি? বহুপদীর মাত্রা কি? দেখেন, আমি একটা বহুপদী লিখবো এখানে। 2x⁴ প্লাস 3x³ মাইনাস 2s² প্লাস 4x মাইনাস 9। এটা হচ্ছে একটা কি? বহুপদী। এখানে প্রত্যেকটা পদ হচ্ছে এক একটা বহুপদী। এই যে 2x⁴, 3x³, 2s², 4x মাইনাস 9, এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা বহুপদী। এই জায়গায় একটা কনফিউশন লেগে গেল না? বা এটা বহুপদী বুঝলাম যে এটা CXP আকারের হচ্ছে, এটাও বহুপদী বুঝলাম, এটাও বহুপদী, এটাও বহুপদী, কারণ এখানে পাওয়ার না থাকলে মনে মনে 1। কিন্তু 9টা কেমনে বহুপদী হইল? 9টা কেমনে বহুপদী হইল? এই যে যখন অনেক সময় দেখবা তোমাদের পরীক্ষার মধ্যে এই যে 9টা, 9 সংখ্যাটা কি কোনো বহুপদী? এরকম একটা সংখ্যা দিয়ে এটা বহুপদী কিনা জিজ্ঞেস করে। ম্যাক্সিমাম 96% স্টুডেন্টস আনসার দেয় যে 9 এটা বহুপদী নয়, এটাও একটা বহুপদী। কিভাবে? তোমরা জেনারেল ম্যাথে সূচক লগারিদমে পড়েছো, x⁴ সমান 1। তাহলে আমার কোয়েশ্চনটা যদি এমন ভাবে হয় যে 9x⁴, তাহলে এই যে 9x⁴ সমান কত? 1। তাহলে এটা সমান 9 না? এই যে দেখেন 9x⁴, এটা আমার এই চিত্রটা ধারণ করলো কিনা? সহগ আছে, চলক আছে, পাওয়ার আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? তাহলে 9 এটাও একটা বহুপদী হতে পারে। তাহলে এই একটা বহুপদী আমি লিখলাম, ঠিক আছে? এখান থেকে আমার 3টা জিনিস বাহির করতে হবে। প্রথম হচ্ছে বহুপদীর মাত্রা। বহুপদীর মাত্রা। এরপর হচ্ছে এখান থেকে আমরা বাহির করব মুখ্য পদ, তারপরে বাহির করব হচ্ছে মুখ্য সহগ, তারপর আমরা এখান থেকে বাহির করব হচ্ছে ধ্রুবপদ, ঠিক আছে? এই যে এটা একটা বহুপদী। বহুপদী থেকে আমরা বহুপদীর মাত্রা কি, মুখ্য পদ কি, মুখ্য সহগ কি, ধ্রুবপদ কি, এগুলো বাহির করব। তোমাদের এমসিকিউতে দেখবা এই রিলেটেড বিগত বছরগুলোতে অনেক এমসিকিউ আসছে। এখান থেকে একটা বহুপদী দিছে, জিজ্ঞেস করছে যে এখান থেকে বহুপদীর মাত্রা কোনটা, মুখ্য পদ কোনটা, মুখ্য সহগ কোনটা, ধ্রুবপদ কোনটা। তাহলে এটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। আমি জানি না তোমরা খাতা কলম নিয়ে বসছো কিনা। যদি খাতা কলম নিয়ে না বোঝো ভাই, উচ্চতর গণিত এটা বোঝা সম্ভব না। একটু খাতা কলম নিয়ে বসো, তোমার খাতায় একটু প্র্যাকটিস করো। তাহলে আমাদের বহুপদীটা কি আছে? 2x⁴ প্লাস 3x³ মাইনাস 2s² প্লাস 4x মাইনাস 9। এই বহুপদীটার মধ্যে বহুপদীর মাত্রা কোনটা যদি আমাকে জিজ্ঞেস করে, বহুপদীর মাত্রা কি, এটা যদি আমার কোয়েশ্চনে আসে, তাইলে আপনি বহুপদীর মধ্যে একটু লক্ষ্য করবেন। এখানে দেখবেন সবচেয়ে বড় মাত্রাওয়ালা পদ কোনটা আছে। সবচেয়ে বড় মাত্রা, মাত্রা কোনগুলা? পাওয়ার গুলাকে মাত্রা বলা হয়, তাই না? যেগুলো উপরে থাকে ছোট করে। এখান থেকে সবচেয়ে বড় কোনটা দেখো তো? এই যে 4 না? 4 পদটাকে আমি ধরলাম, তাহলে তার মাত্রাটা হচ্ছে বহুপদীর মাত্রা। অর্থাৎ আমার একটা বীজগাণিতিক রাশির মধ্যে যতগুলা পদ থাকবে, সে পদগুলার মধ্যে যেই পদের চলকটার পাওয়ার বেশি, যেই চলকটার পাওয়ার বেশি, সে পাওয়ারটাই হচ্ছে আমার বহুপদীর মাত্রা। এক কথায় বীজগাণিতিক রাশির পদসমূহের মধ্যে সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে কি? মাত্রা। ক্লিয়ার? তাইলে আমি বলতে পারি আমার এই বীজগাণিতিক রাশিটার বহুপদীর মাত্রা কত? 4। কত? 4। ক্লিয়ার? বহুপদীর মাত্রা বাহির করতে পারবা?
তাহলে বলো তো 2x³ প্লাস 4x⁵ মাইনাস 3, এখানে আমার বহুপদীর মাত্রা কত? এই যে 5, দেখলাম এটা সবচেয়ে বড়। ঠিক আছে, ক্লিয়ার? পারবা? ওকে, আমি লাস্টে বেসিকটা শেষ হয়ে যাওয়ার পরে একটু করে এমসিকিউ প্র্যাকটিস করবো, যাতে তোমাদের এই বেসিকগুলোর সাথে তুমি তোমার কোয়েশ্চনগুলোকে একটু রিলেট করতে পারো। তাইলে বহুপদীর মাত্রা ক্লিয়ার। এখন হচ্ছে মুখ্য পদ। তাহলে কি বলছি? বীজগাণিতিক রাশি থেকে যে বহুপদীর যে পাওয়ারটার মাত্রা সবচেয়ে বেশি, সেই পদটাকে একটু করে দাগাও। এবার হচ্ছে মুখ্য পদ হচ্ছে যে বহুপদীর মাত্রা সবচেয়ে বেশি, যে ছলকটার মাত্রা সবচেয়ে বেশি, সেই ছলকের পথটাই হচ্ছে মুখ্য পথ। তার মানে আমার মুখ্য পথ হচ্ছে কোনটা বলতো? 2x⁴, পুরাটাই হচ্ছে মুখ্য পথ, কারণ এর পাওয়ার বা ঘাত বা মাত্রা হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। ক্লিয়ার? কনসেপ্টটা বুঝছো? ওকে, তাহলে মুখ্য পথ কোনটা হবে? বীজগাণিতিক রাশির মধ্যে যার ছলকের ঘাতের মাত্রা বা ইন্ডেক্সটা সবচেয়ে বড় হবে, তাকে আমরা কি বলবো? মুখ্য পদ বলবো। আচ্ছা, এবার হচ্ছে তাহলে মুখ্য সহগ কি? তাহলে যে মুখ্য পদ পাইলা, সেই চলকটার সহগটা হচ্ছে মুখ্য সহগ। যে পাওয়ারটা পাইলা না, বড় পাওয়ারটা, প্রথম হচ্ছে তোমার বড় পাওয়ারটা একটু করে বুঝতে পারলে হবে, ফাইন্ড আউট করতে পারলে হবে। বড় যে পাওয়ারটা আছে তার পদটা হচ্ছে মুখ্য পদ, তাহলে সেই চলকের সহগটা হচ্ছে মুখ্য সহগ। তার মানে আমার এখানে মুখ্য সহগ কত হবে বলো তো? 2। আচ্ছা, এখানে এটা হচ্ছে +2, তাই না? আমরা +2 লিখবো, যেহেতু প্লাসটা আগে থাকলে দিতে হয় না, আমরা 2 লিখবো। কিন্তু যেমন এখানে যদি আমি আরেকটা বহুপদী লিখি 4x³ মাইনাস 3x⁴ প্লাস 4x-1, এই বহুপদীর যদি মুখ্য সহগ আমাকে বাহির করতে বলে, তাহলে কত বলতো? যেহেতু এটা সবচেয়ে বড়, এই চলকটা সহগই হবে মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ আমাকে -3 লিখতে হবে। ঠিক আছে, মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে আগে এই মাইনাস চিহ্নটা দিতে হয়, প্লাস থাকলে এটা দিতে হয় না। ক্লিয়ার? আচ্ছা, মুখ্য সহগ বুঝতে পারছো? এবার হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ কোনটা? এক কথায়, সোজা কথায়, চলক বর্জিত পথটাই হচ্ছে আমার ধ্রুবপদ। চলক বর্জিত অর্থাৎ যে পদটার মধ্যে চলক থাকবে না, যে পদের মধ্যে চলক থাকবে না, তাকে আমরা কি বলবো? ধ্রুবপদ। ক্লিয়ার? তাইলে আমার এখানে ধ্রুবপদ হচ্ছে কত? -9। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাইলে যদি ধ্রুবপদ, মুখ্য পদ, মুখ্য সহগ তোমাদের ক্লিয়ার হয়, এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। তার আগে আমাদের আরেকটা টপিকস বাকি থেকে গেল, এটা হচ্ছে বহুপদীর আদর্শ রূপ। বহুপদীর আদর্শ রূপটা নিয়ে আমরা একটু করে আলোচনা করব, দেন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, আমি একটা বহুপদী লিখছি এখানে 3s² মাইনাস 4x³ প্লাস 5x⁵ মাইনাস 3x+1, এই হচ্ছে আমার একটা বহুপদী। আমার এই বহুপদীটাকে আদর্শ রূপে লিখতে হবে। আদর্শ রূপ মানে তো বুঝো নাকি? তাহলে বহুপদীকে আদর্শ রূপে লিখা, এটা আবার কেমন? তাহলে দেখো, এখানে কত দেখতে পাচ্ছি? 3s² মাইনাস 4x³ প্লাস 5x⁵ মাইনাস 3x+1। তাহলে আমি যখন একটা বহুপদীকে আদর্শ রূপে লিখতে যাব, সর্বপ্রথম আমাকে ওই পদটাই লিখতে হবে যেই পদের মাত্রা সবচেয়ে বেশি। আবার দেখো একটু করে, আমি যখন একটা বহুপদীকে আদর্শ রূপে লিখতে যাব, তখন আমার সবচেয়ে প্রথমে লিখতে হবে এখানে যে পদটার মাত্রা সবচেয়ে বেশি বা সবচেয়ে বড়, সেই পদটাকে আগে লিখতে হবে। তারপরে লিখব তার চেয়ে ছোট মাত্রাটা, তারপরে লিখবো ওই পদটা যার মাত্রা আরো ছোট, এইভাবে দাপে দাপে যাবে। তাহলে দেখো, এখানে সবচেয়ে বড় মাত্রা কত আছে? 5x⁵, 5x⁵। তারপরে কত আছে? এই যে -4x³, এরপরে কত? +3x², এরপরে হচ্ছে -3x, সবশেষে হচ্ছে ধ্রুবপদ।
বুঝতে পারছো? আদর্শ রূপে লেখাটা কি বুঝতে পারছো? তাইলে আজকে আমাদের এই ক্লাসের বেসিক নিয়ে আলোচনা হচ্ছে এই পর্যন্ত। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ গুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে বুঝতে পারবো যে আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, আমি যে এমসিকিউ গুলো তোমাদের করতে দিব হোমওয়ার্ক হিসেবে, এগুলো একটু কমেন্ট বক্সে লিখে দিবা, আমি একটু চেক করব যে তোমরা কতটুকু বুঝতে পারছো ক্লাসটা। নিচের কোনটি আচ্ছা, তাহলে একটু করে খেয়াল করেন। এখানে আমার প্রথম এমসিকিউটা হচ্ছে কি, নিচের কোনটি বহুপদী? এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস এস স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস রুট এক্স। গ নাম্বার হচ্ছে নান, কোনোটাই নয়। তাহলে বলো তো এখান থেকে কোনটা বহুপদী হইতে পারে? কোন অপশনটা বহুপদী বলো? এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা কি বহুপদী? দেখো তো এক্স এর উপরে যেহেতু আমরা বহুপদীকে কিভাবে প্রকাশ করি, সি এক্স টু দি পাওয়ার পি দিয়ে, তাই না? এখানে দেখো এক্স, এক্স এর এখানে হচ্ছে কি আছে, তোমার কোনো সহগ না থাকলে আমরা ওয়ান ধরি, এক্স আছে। তারপর এখানে কোনো পাওয়ার না থাকলে আমরা ওয়ান ধরি, তাহলে হ্যাঁ এটা ঠিক আছে এতটুকু। বাট এইখানে এইখানে হচ্ছে ওয়ান বাই এক্স আছে। ওয়ান বাই এক্সটাকে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এভাবে লিখতে হয়, এক্স ইনভার্স ওয়ান, এভাবে না? এক্স ইনভার্স ওয়ান সমান কত? ওয়ান বাই এক্স। তুমি এগুলা সূচকের মধ্যে পড়ছো জেনারেল মেথে। তাইলে ওয়ান বাই এক্সটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়ান বাই এক্সটাকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স ওয়ান দ্বারা, ঠিক আছে? তাহলে এই যে দেখো তো এখন ঘাতে মাত্রায় মাইনাস হয়ে গেল না? তার মানে আমি এই পুরাটাকে কি বলতে পারি না? বহুপদী বলতে পারি না। ঠিক আছে, এবার খ নাম্বারটা বহুপদী। এই যে এখানে তাহলে ওয়ান আছে, এক্স আছে, উপরে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে এটা বহুপদী হইল। প্লাস এর পরে কত? এস স্কোয়ার না? এস স্কোয়ার এটা একটা বহুপদী না? ওয়ান আছে, এক্স আছে, উপরে পাওয়ার, এই যে এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে বহুপদী। গ নাম্বারও বহুপদী হবে না কেন? এই যে এখানে কত আছে? টু, এটা বহুপদী। বাট এইখানে আছে রুট, রুটের মান কত জানি আমরা? হাফ। তাহলে এই যে এটা একটা কি হয়ে গেল? ভগ্নাংশ হয়ে গেল না? আমরা বলছি কি আমাদের পাওয়ারটা ঘাতটা কি হইতে পারবে না? ভগ্নাংশ হইতে পারবে না, এটা পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এখান থেকে আমার রাইট কোনটা? এক্স প্লাস এস স্কোয়ার। ক্লিয়ার? তাইলে এবার দুই নাম্বারটা, নিচের কোনটা বহুপদী? সিক্স বাই এক্স প্লাস টু ওয়াই, বি রুট এক্স প্লাস ওয়াই, সি
এস স্কোয়ার প্লাস ওয়ান এস কিউব মাইনাস ওয়ান ডি এক্স বাই 5। ঠিক আছে, এই যে এটা একটু সলভ করেন। এটা হচ্ছে ওই কমেন্ট বক্সে আনসারটা একটু লিখে দিবেন। ওকে, আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করেন। 1 নাম্বার এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এস স্কোয়ার মাইনাস 6 এক্স প্লাস 1 বহুপদীর মুখ্য সহগ কত? এই বহুপদীটার মুখ্য সহগ কত বলো তো? তাহলে মুখ্য সহগ কোনটা হবে বলছিলাম? এই বহুপদীটার সবচেয়ে বড় যে মাত্রা আছে সেই মাত্রার চলকটার সহগ হচ্ছে কি? মুখ্য সহগ। তার মানে এখানে সবচেয়ে বড় মাত্রা হচ্ছে টু দি পাওয়ার 5, 5টার চলক হচ্ছে এক্স, তার সহগ হচ্ছে কিছু নাই, তার মানে 1। অর্থাৎ আমার আনসারটা হবে কোনটা? ডি, 1। ক্লিয়ার? আচ্ছা তোমরা এই কোয়েশ্চনটা থেকে মুখ্য পদ বাহির করবা। এই কোয়েশ্চনটা থেকে মুখ্য পদ বাহির করবা, তারপরে বহুপদীটার মাত্রা বাহির করবা, তারপরে হচ্ছে এই বহুপদীটা হচ্ছে আদর্শ রূপে লিখা আছে, এটাকে আদর্শ রূপ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চনটা থেকে বহুপদীর মাত্রাটা বাহির করো, বহুপদীর মাত্রা, তারপর হচ্ছে মুখ্য চলক বাহির করো, তারপরে মুখ্য পদ বাহির করো। এই তিনটা, বহুপদীর মাত্রা বাহির করবা, মুখ্য চলক বাহির করবা, মুখ্য পদ বাহির করবা। দেখি পারো কিনা। ওকে, এরপরে 2 নাম্বারটা দেখো তো। y টু দি পাওয়ার 5 মাইনাস 3 y টু দি পাওয়ার 6 প্লাস 5 y টু দি পাওয়ার 4 মাইনাস 7 রাশিটি y চলকের একটা বহুপদী যার মাত্রা হচ্ছে 6,
মুখ্য পদ হচ্ছে 3y⁶ এবং ধ্রুব পদ হচ্ছে -7। সঠিক কিনা বলো তো? এটার মাত্রা কি y⁵ 6। আচ্ছা, এই বহুপদীটার মাত্রা কত? এই যে সবচেয়ে বড় মাত্রা কোন জায়গায়? 6, তাই না? তার মানে বহুপদীটার মাত্রা 6, রাইট। 2 নাম্বারটা মুখ্য পদ হচ্ছে 3y⁶, যেহেতু সবচেয়ে বড় মাত্রা যেটা থাকে ওটার পদটাকে আমরা মুখ্য পদ বলি, সো 3y⁶, এটাও রাইট। তারপরে 3 নাম্বারটা হচ্ছে কি ধ্রুব পদ। এখানে ধ্রুব পদ হচ্ছে কত? -7, যেহেতু এটা ছলক বর্জিত, তার মানে তিনটাই রাইট আনসার, 1, 2 ও 3। বুঝতে পারছো? তাহলে বলো যে যদি এমসিকিউতে আসে পদ, ছলক, ধ্রুবক, বহুপদী, বহুপদীর মাত্রা, বহুপদীর আদর্শ রূপে লিখো, ধ্রুবপদ, মুখ্য পদ, মুখ্য সহগ বাহির করতে পারবা? এবং এই কোয়েশ্চনটা থেকে তোমরা আদর্শ রূপে সাজাবা এই বহুপদীটাকে, আদর্শ রূপে, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে একটু লিখে দিবা যে ভাই ক্লাসটা খুব ভালোভাবেই বুঝছি। এবং তোমরা হচ্ছে গাইড থেকে এটার কিছু এমসিকিউ প্র্যাকটিস করবা এই টপিকস গুলার উপরে, পারো কিনা দেখবা। আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা এমসিকিউ তোমরা সলভ করতে পারবা। তাইলে নেক্সট ক্লাসে আমরা প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি আছে, তারপর আংশিক ভগ্নাংশ আছে। তোমরা দেখেছো যে এই অধ্যায়টা থেকে যতগুলা প্রশ্ন আসছে বিগত বছরগুলাতে সিকিউতে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে কিন্তু গ নাম্বারে আংশিক ভগ্নাংশ থেকে আসছে। তাইলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ থেকে পড়ার চেষ্টা করবো। এবং আংশিক ভগ্নাংশ এটা হচ্ছে খুব কঠিন একটা কনসেপ্ট, বাট এই আংশিক ভগ্নাংশটাকে আমরা খুব সহজে মাত্র 5টা নিয়মে কমপ্লিট করব ইনশাল্লাহ। তাইলে আজকে আপাতত আমাদের বেসিক ক্লাসটা হচ্ছে এতটুকু। আশা রাখছি নেক্সট ক্লাসে তোমরা সবাই জয়েন হবা। তোমাদের বন্ধু বান্ধবী যারা এখনো পর্যন্ত ক্লাসগুলা পাচ্ছে না বা পাই নাই, তাদের কাছে এই ক্লাসটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের। সো তাদের কাছে ক্লাসটা শেয়ার করবা। পরের ক্লাসে তোমাদের সবাইকে অ্যাডভান্স ওয়েলকাম জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।